নমস্কার, রয়েস র্যাম্বলস চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ 2রা মে 2025। আমরা চলেছি শান্তিনিকেতন থেকে আমার মামার বাড়ি বীরভূম সিউড়ির কাছে একটি গ্রামটির নাম গোবরা। বেরিয়ে পড়েছি টুক করে গাড়ি নিয়ে একটা লং উইকেন্ড উপভোগ করার জন্য। বাজে বেলা 12:30, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। এই দেখুন, এই জায়গাটা হলো গোবরা। এই হচ্ছে গোবরা গ্রামের এরিয়াল ভিউ। আর এখানে ওই যে লাল বাড়িটি দেখা যাচ্ছে মাঝখানে, ওইটি হলো আমার মামার বাড়ি। ওই দূরে ডান দিকে ওপরে কালো রঙের যে জলাশয়টি দেখা যাচ্ছে, ওইটি হলো বড় পুকুর। আর চারিদিকে শুধু ধান ক্ষেত আর সবুজে ছড়াছড়ি। যেই আসবে সেই এই গ্রামে প্রেমে পড়ে যাবে। এখন গোবরা আমার থেকেও বেশি আমার মেয়ের কাছে প্রিয়, তাই ওর জন্যই বারবার ফিরে আসি। সেদিন 2রা মে আর বেশি কিছু ছবি তুলতে পারিনি। পরের দিন সকালে ঘুম ভাঙতেই চলে এসেছি বড় পুকুরের ধারে। গুড মর্নিং অল। আজ 3 মে, রবিবার। এই গোবরা গ্রাম হলো আমার মামার বাড়ির গ্রাম। তো আমি এখানে ব্লগ করার বিশেষ ইচ্ছে ছিল না, কিন্তু গ্রামটির কিছু ফুটেজ আমি নিয়ে রাখতে চাই আমার ভবিষ্যতের রেফারেন্সের জন্য। তো এই হলো বড় পুকুরের ঘাট। এখন ঘাটটি জংলায় ভর্তি, আর বড় পুকুরটিও কচুরিপানাতে ভর্তি। কিন্তু একটা সময় এই বড় পুকুর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। দুর্গাপুজোর সময় কলাবউ স্নানও এই ঘাটেই হয়ে থাকে। এবার চলুন গ্রামের অন্য অংশগুলো ঘুরে দেখায়। গ্রামে এখন অষ্টপ্রহর কীর্তন চলছে, তাই আমার কোনো কথাই শোনা যাবে না বলে আমি পুরো ব্লগটাই ভয়েস ওভার করছি। এই বাড়িটা হলো পঞ্চায়েত অফিস, আর ঠিক তার উল্টো দিকে বড় পুকুরের এই কোণায় আছে একটি জায়গা যেখানে গ্রামে কেউ মারা গেলে তার শবদেহটি এনে এখানে রাখা হয়, আর গ্রামের মানুষ তাদের শেষ শ্রদ্ধা এখানেই জানায়। চারিদিকে দিগন্ত বিস্তৃত সবুজের ধান ক্ষেত। ওই যে বড় বড় গাছগুলি দেখা যাচ্ছে, ওইটা গোবরা গ্রামেরই অংশ। আমি এখন বড় পুকুর থেকে বেরিয়ে এলাম মেন রোডের উপর। ঘুরিয়ে দেখাবো গ্রামের বাকি অংশ। চারিদিকে শুধু সবুজ সবুজ আর সবুজ, অপূর্ব লাগছে। এই জায়গাটিকে বলা যেতে পারে গোবরা গ্রামের এন্ট্রান্স। এখানে রয়েছে পাকুড় গাছ, রয়েছে কালী পুজোর জন্য একটি পূজা প্রাঙ্গণ, রয়েছে ধর্মরাজতলা, লোকে বলে ধরমতলা। সেখানে রয়েছে একটি বড় তেঁতুল গাছ। আর এই রাস্তাটি হলো গোবরাতে প্রবেশ করা প্রধান রাস্তা। ওই যে দূরে বাড়িগুলো দেখা যাচ্ছে, এর মধ্যে সাদা নীল রঙের, সেটি হলো স্বাস্থ্যকেন্দ্র। তার পাশে হলুদ বাড়িটি, তার পেছনে যে লাল রঙের বাড়িটি হালকা দেখা যাচ্ছে একটু অংশ, সেটাই হলো আমার প্রধান মামার বাড়ি। আমি এখন মেন রাস্তা ধরেই এগিয়ে চলেছি গ্রামের জোড়া শিব মন্দিরের দিকে। এখানকার লোকে সেই জায়গাটিকে বলে শিবতলা। ওই যে দূরে দেখা যাচ্ছে। দাঁড়ান, ওই দূরে ট্রেন দেখতে পাচ্ছি, জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে। গোবরার ওপরে যে ট্রেন লাইনটি আছে, সেখান দিয়ে খুব গুরুত্বপূর্ণ ট্রেন, মালবাহী ট্রেন সব কিছুই যায়। আচ্ছা, এই হলো জোড়া শিব মন্দির তথা শিবতলায় প্রবেশের জায়গাটা। এখন জায়গাটি গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে খুব সুন্দরভাবে মেনটেন করা হয়, আর অনেক ফুল গাছ লাগানো হয়েছে দুধারে। জায়গাটি বাঁধানো হয়েছে
সকালবেলা লোকজন এসে এই জায়গাটিকে পরিষ্কার করে দেয়। খুব সুন্দর পরিবেশ এই জোড়া শিবতলায়। হঠাৎ মনে হলো এই শিবতলাতে কোনো পূজা পার্বণে ছোট ছোট মেলা বসতো। এমন কিছুই না, খুবই সাধারণ। গুটি কয়েক দোকানদার আসতেন ছোট ছোট কাগজের পাখা নিয়ে বা ভেপু নিয়ে, আর থাকতো সঙ্গে আইসক্রিম। তাতেই আমাদের খুব আনন্দ হতো। ছোটোবেলা থেকে দুর্গাপুজোগুলো আমার এই গোবরা গ্রামেই কাটতো। একসময় দুর্গাপুজোতে গোবরা ছাড়া কিছু ভাবতে পারতাম না। কত পাখির ডাক শুনতে পাচ্ছেন? হরে কৃষ্ণ। শিবতলা থেকে বেরিয়ে এবার যাচ্ছি মামার বাড়ির দিকে। রোদটা বেশ চড়া হচ্ছে আস্তে আস্তে। গোবরাতে ঢুকতেই মুখে অনেক কটা দোকান হয়েছে এখন। এই হলো গোবরা গ্রামের শুরু। এই যে বড় তেঁতুল গাছটা, এর তলার এই জায়গাটাকে বলা হয় ধরমতলা, ওরফে ধর্মরাজতলা। উল্টো দিকে একটি নতুন কালী পুজোর জন্য একটি পূজার বেদি তৈরি হয়েছে। কালী পুজোর সময় খুব ধুমধাম করে এখন পুজো হচ্ছে। এখন বলি এই জায়গাটিকে ধরমতলা বলার কারণ, বহু বছর ধরে এই তেঁতুল গাছের নিচে বাবা ধর্মরাজের পুজো হয়ে আসছে। সেই জন্যই এই জায়গাটির নাম ধর্মরাজতলা বা ধরমতলা। এই হলো বাবা ধর্মরাজের মন্দির। এই ধর্মরাজের মন্দিরে অনেক মাটির ছোট ছোট ঘোড়া দিয়ে পুজো হয়। এই যে দেখুন ঘোড়াগুলি, মন্দিরের পাশে অনেক ঘোড়া পড়ে রয়েছে। আরও একটি জিনিস দেখায় আপনাদের। এখানকার মাটিতে এক ধরনের ছোট ছোট সাদা সাদা পাথর দেখতে পাওয়া যায়। এগুলি হলো চুনা পাথর। গোবরার ভাষায় এগুলিকে বলে গুটিং। এই গুটিংগুলি একসাথে অনেক কটি গুটিং নিয়ে যদি আগুনে পোড়ানো হয় তবে সেখান থেকে তৈরি হয় চুন। এই চুনাপাথর ছোটোতে আমাদের একটি ইন্টারেস্টিং খেলনা ছিল। ধরমতলার পেছনের দিকে রয়েছে দুটি পাকুড় গাছ। গোবরায় এগুলিকে পাকুড় গাছ বলে, আসলে এগুলি অশ্বত্থ গাছ। আর ধরমতলা আর স্বাস্থ্যকেন্দ্রের পেছনটায় রয়েছে একটি ছোট্ট পুকুর। পুকুরটির নাম ললতে গড়ে। এই পুকুরটি গ্রামের মানুষজনের কাছে একসময় খুব ইম্পর্ট্যান্ট পুকুর ছিল। এখানে বাসন মাজা থেকে শুরু করে চান করা সমস্ত কিছুই হতো, আবার মাছ ধরাও হতো এই পুকুরে। এখন পুকুরটির চারদিকে শুধু জংলা। এই গ্রাউন্ডটাতে আমরা ছোটোতে একসময় খুব ক্রিকেট খেলেছি। দেখুন, গ্রামের স্বাস্থ্যকেন্দ্রটি আগে ছোট্ট ছিল, এখন বেশ বড় হয়েছে। গ্রামের রাস্তা আগে ছিল মোরামে বেছানো লাল রাস্তা, এখন কি সুন্দর বাঁধানো রাস্তা হয়েছে। আর আমাদেরই মামারা আগে মাটির ঘর ছেড়ে এখন সুন্দর পাকা বাড়ি তৈরি করে নিয়েছে। ওই যে লাল বাড়িটা দেখা যাচ্ছে, ওটাই হলো আমার মামার বাড়ি। দাদু দিদিমা মারা গেলেও মামারা এই বাড়িটাকে খুব সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করছে এবং সময় সময় আসছে। সেই জন্য আমাদের এখনও মামার বাড়িতে আসার ইচ্ছেটা প্রবল পরিমাণে রয়েছে। এবারে উইকেন্ডে শান্তিনিকেতন আর গোবরার প্ল্যান বানানোতে আমাদের সঙ্গে ছোটো মামাও এসছে। আমরা কলকাতা থেকে শান্তিনিকেতন হয়ে গোবরা এসছি,
আর ছোটো মামা গতকাল 2 মে কলকাতা থেকে ডাইরেক্ট গোবরা চলে এসছে। আমরা অলমোস্ট সেম টাইমেই গোবরাতে এসে পৌঁছেছি। মামার বাড়ির চৌহদ্দির পাশ দিয়ে হেঁটে চলেছি। ওটা ছিল মামার বাড়িতে ঢোকার একটি গেট। এটি মামার বাড়িতে ঢোকার আরও একটি গেট। এই মুহূর্তে এটাই মেন গেট, যেটা দিয়ে গাড়িও ঢুকতে পারে। আমরা আসবো বলে, আমার সঙ্গে ছোট বাচ্চা আছে বলে মাম্মা এবার একটা জেনারেটরেরও ব্যবস্থা করে রেখেছে। বাই চান্স যদি কারেন্ট চলে যায় তাহলে আমার মেয়ের অসুবিধা হবে। কি ভিআইপি ট্রিটমেন্টটাই না আমি পাই। এটা হলো ললতেগড়ের অন্য দিকটা। গ্যারেজের গেটটা দিয়ে ঢুকে পড়লাম বাড়ির ভেতর। সামনে এটা ছোটো মামার গাড়ি, পেছনে ওটা আমার গাড়ি। এটা হলো আমাদের উঠোন। বাড়িতে ঢুকে দেখি ছোটো মামা পুজো করছে পুজোর ঘরে, আর সঙ্গে বসে রয়েছে আমার মেয়ে। সে মামা দাদুর সঙ্গে পুজো করছে। এই দেখুন, মামার বাড়ির দোতলার জানলায় বসে রয়েছে একটি ছোট্ট টুনটুনি পাখি। কি সুন্দর দেখতে। গোবরার চাষাপাড়ায়, যেখানে আমার দাদুর বন্ধু হাবু মোড়ল, হাবু দাদুর বাড়ি, সেই বাড়ির পাশে একটি জায়গায় পুরো চত্বরটি জুড়ে হচ্ছে এই উৎসব। যারা কীর্তন ভালোবাসেন, যারা কীর্তন বোঝেন, তাদের কাছে এই উৎসবটি খুবই প্রিয়। আর এখানে উৎসবের সঙ্গে সঙ্গে পুরো গ্রামবাসীদের খাওয়ানোর ব্যবস্থা রয়েছে। আমাদের বাড়িতেও সকাল রাত্রিরে লাঞ্চ আর ডিনার এখান থেকেই যাচ্ছে। কি বিশাল আয়োজন। এই দেখুন, আপনাদের রান্নার জায়গাটি এবার দেখায়। কি বড় বড় উনুনে ভাত বসেছে দেখুন। আর রান্নার স্বাদ অপূর্ব, বলে বোঝানো যাবে না। ওইখানে আমার স্ত্রী, আমার মাইমা সবাই গল্প করছে। আমি চললাম আর এক মামার বাড়িতে, যেখানে খাবারের সব জোগাড় যন্ত্র চলছে। এই দেখুন, এইখানে সমস্ত ভাড়ার ঘর, সবজি সব এই বাড়িটাতে রাখা আছে। এখানেই খাবারের জোগাড় চলছে। আর পাশে যে জায়গাটা একটু আগে দেখালাম, সেখানে চলছে রান্না বান্না। ভালো আছো? এদিকে আমার মেয়ে গোয়াল ঘরে গরু দেখতে পেয়ে বেজায় খুশি। একটু আগে এক প্রস্থ আমার সঙ্গে গরুকে বিচালি খাইয়েছে, এখন আবার খাওয়াতে এসছে। হয়ে গেল আমাদের কীর্তন দেখা। এবার ফিরছি বাড়িতে। একটু বসে আবার যাব সন্তোষী দিদিদের বাড়িতে। সেখানে ওদের 2টো ছাগল রয়েছে। রায়া খুব এক্সাইটেড ছাগলদেরকে খাওয়ানোর জন্য। এই জায়গাটা ছিল শ্যামলী মাসির বাড়ি। আমি আর রায়া এই দুপুর রোদে আবার বেরিয়ে পড়েছি। এই বাড়িটি যে দেখাশোনা করে, লালুদা আর সন্তোষীদি, চলেছি তাদেরই বাড়িতে। রায়া সেখানে গিয়ে ওদের বাড়িতে যে ছাগলগুলো আছে সেই ছাগলদের খাওয়াবে। এবার বুঝতে পারছেন তো আমার মেয়ে আমার থেকেও কেন আমার মামার বাড়িতে আসার টানটা বেশি। গোবরার গ্রামটি এককালে এত সুন্দর সাজানো গোছানো গ্রাম ছিল, আর এখন চারিদিকে যেখানেই তাকাচ্ছি সেখানেই এত জংলা আর পোড়ো বাড়ি। দেখেও একটু মনটা খারাপ হয়ে যাচ্ছে। ছোটোবেলাকার স্মৃতির সঙ্গে এখনকার গ্রামের চিত্র ম্যাচ করছে না। সন্তোষীদি আমাকে গ্রামেরই কথা বলতে বলতে নিয়ে যাচ্ছে। কথা বলতে বলতে পৌঁছে গেলাম সন্তোষীদের বাড়ি। এবার আমার মেয়ের তো আর খুশি ধরে না। সে ওয়েট করছে কতক্ষণে সে ছাগলকে খাওয়াবে। দে, ওর মুখে এখনো খাবার আছে। হ্যাপি, তুমি আজকে গরুকে খাবার খাইয়েছো, তুমি আজকে ছাগলকেও খাবার খাইয়েছো। হ্যাঁ, দুটোই ছাগল। এটা হোয়াইট ছাগল, ওটা ব্ল্যাক ছাগল।
চলো এবার বাড়িতে চলো, চান করবো। আর একটু খাওয়াতে চাও? হ্যাপি মামা। এই ছোট ছাগল তুই কি করছিস? আয়। কীর্তনের ওখানে যেখানে রাধা গোবিন্দর পুজো হচ্ছে সেখান থেকে ভোগ এসেছে আমাদের বাড়িতে। বলে নাকি ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, সত্যি কি তাই? এবার বাড়ির ট্যুরটা দিয়ে দিই। উঠোন থেকে চলেছি মেন বাড়িটার দিকে। ঢুকতেই বাঁদিকে একটা আউট হাউসের রান্নাঘর, ঠিক তার পাশেই ঠাকুরের ভোগ রান্নার একটি ঘর। সামনে রয়েছে একটা টিউব কল। বাড়িটা একটা দুতলা বাড়ি। বাড়ির সামনে রয়েছে একটা বড় নারকেল গাছ, যার নারকেল আর ডাব খুব মিষ্টি। ওই যে সামনে ভোগ রান্নার ঘরটি, নিচের তলায় রয়েছে দুটি বাথরুম। এবার ঢুকলাম মেন ঘরটাতে। সামনে যিনি ছিলেন তিনি আমার ছোটো মাইমা। ঢুকেই বাঁদিকে একটি ঘর। এই ঘরে আমার বাবা বসে আছে, জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখছে। সঙ্গে রয়েছে রায়া। নিচের তলায় আরও একটি ঘর রয়েছে, আর সামনে যেখানে সবাই দাঁড়িয়ে আছে ওটি ঘরের ভেতরে একটা রান্নাঘর। এইটি হচ্ছে নিচের তলা আরেকটি ঘর। আর এই ঘরের সংলগ্ন রয়েছে একটি সুন্দর বারান্দা। বারান্দার এদিকেও রয়েছে আরেকটি এন্ট্রান্স। এই বাড়িতে ঢোকার প্রচুর এন্ট্রান্স, অ্যাটলিস্ট 4টে এন্ট্রান্স তো আছেই। এই দেখুন, একটা এয়ার কুলারেরও ব্যবস্থা করে রেখেছে ছোটো মামা, যাতে আমার মেয়ের কারোরই কষ্ট না হয়। এটা হলো নিচের ঘরের ডাইনিং এরিয়াটা। এখানে চলছে ভোগ বিতরণ। এবার এখান থেকে আমরা চললাম ওপরের ঘরটাতে। ওপরে ঘরে যাওয়ার সময়, সিঁড়ি দিয়ে ওঠার সময় যে মেজেনাইন ফ্লোরটা, সেখানে রয়েছে একটা ঠাকুর ঘর, যেখানে একটু আগে দেখেছেন ছোটো মামা পুজো করছিল আর রায়ার সঙ্গে বসেছিল। মেজেনাইন ফ্লোর থেকে আরেকটু ওপরে গেলে ওপরের দোতলাটা, যেটা নতুন হয়েছে কিছুদিন আগে, এখানেও রয়েছে একটি বিশাল বড় ঘর। উপরের ঘরগুলোতেও গরম হবে বলে ছোটো মামা এয়ার কুলারের ব্যবস্থা করে রেখেছে। ওপরের তলায় লিভিং এরিয়াটাও বিশাল বড়। আচ্ছা, ওপর থেকে আপনাদের নিচটা কেমন লাগে দেখায়। এই যে ওই দূরে মন্দিরটি দেখছেন, এটি হচ্ছে গোবরার বিখ্যাত ঠাকুর বাড়ি, যেটাতে আমি পরে নিয়ে যাব। আর এই হলো আমাদের ওপরের লিভিং এরিয়াটা, সঙ্গে একটি বাথরুমও রয়েছে। এই দেখুন আম গাছ, আমার দিদিমার লাগানো আম। কি সুন্দর, মানুষটা নেই কিন্তু আম গাছটা রয়েছে, আর এখনও সুন্দর ফলন হচ্ছে। আম গাছের পেছনে দেখুন বেল গাছে বড় বড় বেল ধরে আছে। গুনে দেখেছিলাম প্রায় 20-22টা বেল হয়েছিল। দিদিমার বাগানের জবা গাছ, এখনও সুন্দর জবা হচ্ছে এখানে। এই দেখুন বেল গাছটা নিচের থেকে দেখাচ্ছি, কত বড় বড় বেল হয়েছে দেখতে পাচ্ছেন। আমার মা এই বেল দেখলে খুব খুশি হতো। এবার একটু খাওয়া দাওয়া করে শোবো, তারপর বিকেলে রায়াকে নিয়ে বেরোবো। বাজে বিকেল 4:30। আমি আর রায়া বেরিয়ে পড়েছি কালীতলার দিকে যাব বলে। সকালবেলা দেখিয়েছি ধরমতলা আর শিবতলা, এখন শিবতলার পাশ দিয়ে হেঁটে চলেছি, বাগদিপাড়ার পাশ দিয়ে পৌঁছে যাব গোবরা কালীতলায়। গোবরা কালীতলার মা কালী খুবই জাগ্রত দেবতা। এখন যাচ্ছি বাগদিপাড়ার ভেতর দিয়ে, আর রায়া অবাক হয়ে দুধারে গ্রাম্য জীবন দেখছে। এখন মাঠের ধান সব পেকে গেছে, আর আমি আমার মেয়েকে বোঝানোর চেষ্টা করছি যে কী করে এই ধান থেকে চাল তৈরি হয় আর আমরা সেই চাল খাই। দুদিকে এই দিগন্ত বিস্তৃত সবুজের ক্ষেত দেখতে খুব সুন্দর লাগছে।
ওই যে দূরে দেখা যাচ্ছে কালীতলা, আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। মাম্মা, তোমার কেমন লাগছে? কতটা ভালো? বাবা যে জায়গায় ছোটবেলায় খেলতো সেই জায়গাগুলো দেখে ভালো লাগছে? হ্যাঁ, এই মাঠটাতেও খেলতাম। ছোটবেলাকার স্মৃতিগুলো তো মাথাতেই রয়েছে, জায়গাটা অনেক পরিবর্তন হয়ে গেছে। ছোটবেলায় এই গ্রাম অবশ্যই ফেসিলিটি অনেক কম ছিল, কিন্তু গ্রামটা আরও বেশি পরিষ্কার পরিচ্ছন্ন, আরও বেশি সাজানো গোছানো ছিল, সেটাই আমার মনে হয়। এখন রাস্তা খুবই ভালো এখানে, আর সমস্ত জায়গায় পাকা বাড়ি, কিন্তু তবুও যেন ওভারঅল আমার একটা অগোছালো আমার নজরে এলো। প্রচুর জায়গায় এখানে জংলা হয়ে আছে, কেউ পরিষ্কার করবার নেই। এই জিনিসটাই আমার যা একটু চোখে লাগছে, এরকম এর আগে ছিল না। কথা বলতে বলতে চলে এলাম কালীতলায়। এই সামনে বড় গাছটির নিচে আগে একটি পুরনো মন্দির ছিল। কালের নিয়মে সেই মন্দিরটি অবক্ষয় হয় এবং পরবর্তীকালে আমার মামারা ওই সামনের দিকে একটি নতুন মন্দিরের স্থাপনা করেন। এই যে বিল্ডিংটি দেখছেন, নীল সাদা বিল্ডিং, একতলা, এটি হলো গোবরা প্রাইমারি স্কুল। আমার মামা মাসিরা এখানেই পড়েছেন। এই কালীতলার সামনে যে মাঠ, একটি বিশাল মাঠ, আর ওপাশে চলে গেছে রেল লাইন। রায়া অবাক হয়ে দেখছে যে দাদারা কি সুন্দর ফুটবল, ক্রিকেট এইসব খেলছে। এদিকে ছিল একটি পুকুর। বাড়ি থেকে ফোন এসেছিল, এক্ষুনি ফিরতে হবে, কীর্তনিয়ার দল বাড়িতে আসবে। রায়া রিসেন্টলি শিখেছে ম্যাশন কাদের বলে, টেম্পোরারি হাউস, পার্মানেন্ট হাউস। তো ও অবাক হয়ে দেখছে কি করে এই আঙ্কেলরা টেম্পোরারি হাউস বানাচ্ছে। আসার পথে পেয়ে গেছে একটি ছাগলকে, খুব খুশি রায়া। মাথায় হাত বুলিয়ে দাও, মানে কপালে, কপালে দাও, কিছু করবে না। তো পায়ে কিছু একটা হয়েছে মনে হচ্ছে, তাই না? না, মাথায় না, দিতে হবে না। চলো। ঘুঁটে? তাহলে ঘুঁটে কিসের থেকে তৈরি হয়? কাউয়ের? ইয়েস, কাউডাং। রাইট। আমরা ফিরে এলাম কালীতলা থেকে, এবার যাচ্ছি বাড়ির দিকে। বাড়িতে আমাদের হরিনাম সংকীর্তন হওয়ার কথা। নগর কীর্তনের দল আমাদের বাড়িতে আসবে, এসে তারা হরিনাম করবে। সামনে থেকে আসছে আমার ছোট মামা, একটুও ক্যামেরার সামনে দাঁড়াতে চায় না। নগর কীর্তনিয়ার দল চলে এসছে, এই কীর্তন শুরু হবে। আমরা আছি এখন ঠাকুরঘরের সামনে। নিতাই গৌরী রাধে শান
গোবরা কীর্তনিয়ার দল আমাদের ঘরে প্রবেশ করছে। আমাদের উঠোনে তারা হরিনাম সংকীর্তন করবে। ছোট মামা কীর্তনিয়াদের পায়ে জল দিয়ে পা পরিষ্কার করে দিচ্ছে। নগর সংকীর্তনের দল প্রায় ঘণ্টাখানেকের ওপর আমাদের বাড়িতে নাম সংকীর্তন করলেন। মামা মাইমা সামান্য চা মিষ্টির ব্যবস্থা করেছিলেন। নগর সংকীর্তনের দল খুশি মনেই বিদায় নিলেন। বাজে এখন সন্ধ্যে 7:30। নগর কীর্তনিয়ার দলকে বিদায় জানিয়ে আমরা যখন বাইরে বেরিয়ে এসেছি, আমার মেয়ে একটি ছোট্ট পুচকে ব্যাঙকে দেখতে পেয়ে কি খুশি, তার পেছনে পেছনে ছুটে চলেছে। যাই হোক, এবারের মতো লম্বা উইকেন্ড এখানেই শেষ হতে চলেছে। আরেকবার দেখে নিন আমাদের গোবরা গ্রামের ঠাকুর বাড়িকে। এখানে এখন নিদ্রায় রয়েছেন নারায়ণ। হে নারায়ণ, সকলের মনস্কামনা পূর্ণ করো। আমার মামার বাড়ির গ্রাম গোবরা গ্রাম কেমন দেখলেন অবশ্যই জানাবেন। ভিডিওটা শেষের দিকে আপনারা দেখলেন গ্রামের ঠাকুর বাড়িটি।
এই ঠাকুরবাড়ি হচ্ছে গ্রামের প্রধান আকর্ষণ। তো ঠাকুরবাড়িটি সম্বন্ধে আমি কিছু কথা বলতে চাই। ঠাকুরবাড়িটির পুজো এখন করে আমাদের মামারা, মানে আমার মামার বাড়ি হলো চ্যাটার্জি বা চট্টোপাধ্যায়। তো পুজোটা কিন্তু অরিজিনালি চট্টোপাধ্যায়দের ছিল না, পুজোটা ছিল ঘোষালদের। তো পুজোটা শুরু হয় আনুমানিক 1588 থেকে 1622 খ্রিস্টাব্দের মধ্যে। তখন বীরভূমের রাজা ছিলেন রাজা বীরসিংহ। বীরসিংহের পুত্র চৈতন্য সিংহের কাছারি বাড়ি ছিল গোবরার পাশেই একটি গ্রাম কুবিরপুরে। সেই কুবিরপুর কাছারির অধীনস্থ একমাত্র গোবরা গ্রামেই একটি ব্রাহ্মণ পরিবার ছিল, ঘোষালদের পরিবার। রাজা সেই ঘোষাল পরিবারকেই দুর্গাপুজোর দায়িত্ব দেন, আর সেই সঙ্গে কিছু জমি দেন, কয়েকটি পুকুর দান করেন। তার মধ্যে ছিল বড় পুকুর, কেশে পুকুর, খ পুকুর, যেটি এখনও কুবিরপুর গ্রামে আছে। সেই থেকে এই পুজো শুরু হয়। পরবর্তীকালে এই পুজো ঘোষালদের থেকে চলে আসে চট্টোপাধ্যায়দের কাছে। এই চট্টোপাধ্যায়ের মামার বাড়ি ছিল, মামারা ছিলেন ঘোষাল। তো এই হলো ছোট ইতিহাস। মন্দিরটি অনেক দিন ধরেই নির্মাণ কার্য চলছিল। বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে, মেইনলি ফিনান্সিয়াল কারণে মন্দিরের কাজটি সম্পন্ন হচ্ছিল না। সম্প্রতিকালে 2023 সালে এই মন্দিরটি আবার পুনঃ প্রতিষ্ঠিত করা হয়েছে। এই ঠাকুর বাড়িটিতে সারা বছর ধরে শালগ্রাম শিলার পুজো করা হয়। ঘোষালদের আমলে যে শালগ্রাম শিলাটি ছিল সেটি ছিল লক্ষ্মী জনার্দন। সেটি চুরি হয়ে যায় স্বর্গীয় রঘুনাথের আমলে। তারপরে রঘুনাথ 3 দিন না খেয়েছিলেন, এমন সময়ে এক সন্ন্যাসী সেই রঘুনাথ চট্টোপাধ্যায়কে একটি শালগ্রাম শিলা দিয়ে যান। সেটি হলো দামোদরচন্দ্র শালগ্রাম শিলা। সেই থেকে আজ অবধি রোজ দামোদরচন্দ্রের শালগ্রাম শিলার পুজো হয়ে আসছে গোবরার ঠাকুরবাড়িতে। আর দুর্গা পুজোর সময় যে পুজো হয় সেখানে কিন্তু এখনও পটচিত্র পুজো হয়ে আসছে। এই ছিল গোবরা গ্রামের ঠাকুরবাড়ির ইতিহাস। এই ছিল আমার মামার বাড়ি গোবরা গ্রাম। আমি এই ভিডিওটি করে রাখলাম যাতে ভবিষ্যতে গিয়ে যখন এই ভিডিওটা দেখব, আমার মামার বাড়ির গ্রাম দেখতে পেয়ে বা মামার বাড়ির গ্রামের ইতিহাসটা আবার শুনতে পেয়ে আমার নিজের ভালো লাগবে। আপনাদের কেমন লাগলো আমার জানার খুব ইচ্ছে রইল। ভালো থাকবেন আর কমেন্ট করে জানাবেন। বাই।